জানি। স্বামীর কেমন অদ্ভুত করে হাসে। নাজিয়া আর কিছু জিজ্ঞেস করার আগে সাফিন ঘরে ঢুকে একটা ছবি দিয়ে বলে, এই বাচ্চাটাকে তুলতে হবে। কার ছুরি? কার্তিক আরিয়ানের নাতিন। তোলার পর টপকে দেব? উহুম, কয়েকদিন ওটাকে চোখে চোখে রাখবি তুই। কোন রকমের কোনো নেটওয়ার্ক কানেকশন রাখবি না, যাতে তোর অবস্থা ধরা না যায়। জায়গা আর সময় বুঝে কাউকে দিয়ে খবর পাঠিয়ে দেব। আচ্ছা। ভার্সিটি তো ছুটি না, বেশ ভালোই টাইম ফাঁকা আছিস তোরা। তোর ঘোরাও হয়ে যাবে আর কাজও। বাকি যা সব আছে সিয়াম আর আমি সামলে নেব, যা। হুম। স্বামীর সাফিনের কথার ধাঁচ বুঝতে পারল। সার কথা এই, সে তাহলে নেক্সট বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকবে। যে ঠিকানা সাফিন দিয়ে গেল তা রামচণ্ডীপুরের কাছাকাছি। 5টি বছর হয়ে গেছে স্বামীর রামচণ্ডীপুরের মাঝে শুধু একবারই গিয়েছিল, যখন বুড়ো মানে তার নানা মারা গিয়েছিল। বুড়ির ঠিক পাশে কবর দেওয়া হয়েছে তাকে। ওই কুড়ে ঘরে এখন কে থাকে না থাকে কেউ জানে না। পরের দিন নিজ মতো রামচণ্ডীপুর পৌঁছে যায় স্বামী। দুধারের সেই পথ ধরে একাই হেঁটে যাচ্ছে সে। এই রাস্তায় এখনো সেই অদ্ভুত নিস্তব্ধতা। স্বামীর হেঁটে চলেছে রামচণ্ডীপুরের মেঠো পথের মধ্য দিয়ে। একটা তীব্র বাতাস ধাক্কা দিয়ে গেলে স্বামীর কেমন অদ্ভুত করে কেঁপে ওঠে। চোখ দুটো খুললেই দেখে সেই দিনকার মতো মাহা তার কোমর সমান চুলগুলো হেলিয়ে সামনে সামনে হেঁটে চলেছে। পরক্ষণেই আর একটা বাতাস মিলিয়ে যায় মাহা। সে প্রথমেই তার নানার বাড়ি যায়নি, হাঁটতে হাঁটতে চলে গেছে সেই জায়গায় যেই পুকুর থেকে মাহাকে শাপলা তুলে দিয়েছিল সে। পুকুরের শাপলাও নেই, পাশে মাহাও নেই। জগৎ খুলে নিজেকে বড্ড একা মনে হলো তার। বড় করে দম ফেলে গাছের সেই ডালটায় চড়ে বসলো। ডালটা আগের চেয়েও শক্ত হয়েছে, বেড়েছে শাখা প্রশাখা। নিচের মাঠটা ভরে গেছে সাদা হলুদ অযত্নে বেড়ে ওঠা ফুলের বাহারে। বড় করে দম ফেলে স্বামীর খেয়াল করলো এই নিস্তব্ধতা ভেঙে মাঠের ভেতর থেকে একটা ছোট্ট ফর্সা পুতুলের মতো শিশু কন্যা প্রজাপতির মতো দুদিকে দুহাত মেলে একাই গুনগুন করে গান গাইছে আর নাচতে নাচতে দৌড়ে বেড়াচ্ছে। তার মাথায় ফুলের ব্যান্ড। পুরো মাঠের ভেতর আর কেউ নেই, সে একাই। তার সঙ্গে খেলছে একটা সুন্দর বেড়াল। স্বামীরের দিকে চোখ পড়তেই মেয়েটা তার দিকে এগিয়ে এলো। কেমন এক অদ্ভুত মিনমিনে কণ্ঠ মেয়েটার। বাম হাত কোমরে রেখে ডান হাত উঁচিয়ে বলল, এই লাল সাদা ভূত, নেমে এসো। স্বামীর লাফ মেরে নামতে গেলে পাটা একটু বেঁকিয়ে পড়ে গেল। মেয়েটা ছুটে এসে জিজ্ঞেস করলো। স্বামীর প্রথমে মেয়েটার দিকে তাকিয়ে এক পলক থমকে গেল। চেনা চেনা লাগছে, কি অদ্ভুত ব্যাপার। মেয়েটা যদি একটু শ্যামলা হতো, গালগুলো যদি চিকন হতো আর চোখের মনি যদি গাঢ় কালো হতো, তবে তাকে একদম টিট্টু স্বামীর সিকান্দার মনে হতো। এই ভূত, কি দেখছো? ব্যথা লেগেছে? এই ছুরি, তোর মাথা খারাপ? এত সুন্দর থোবরা দেখে ভূত মনে হচ্ছে? মনে হবে কেন? তুমি তো ভূতই রে বাবা। কি জন্য আমাকে ভূত মনে হচ্ছে? এই যে তুমি সাদা শার্ট পরে দুপুরবেলা করে গাছের ডালে চড়ে বসেছিলে। ওয়াও, কি বাঙ্গি মারা লজিক মাইরি! কে শিখিয়েছে? আমার আম্মু। আম্মু? কি নাম তোর? এখানে তুইও তো একা একা ভূতের মতো নেচে বেড়াচ্ছিস। নাম শুনে কাম কি? হব কোনো বাঙ্গি ক্ষেতের মূলা। কিন্তু তুমি তুমি আমাকে তুই করে বলছো কেন? জানো না অচেনাকে তুই বলতে নেই, ব্যাড ম্যানার্স। আচ্ছা, তো তুমি ইংরেজিও জানো? শিওর, আম্মু বলেছে আমি আমার আব্বুর মতো ট্যালেন্টেড। ডিসগাস্টিং লজিক। ইউ ডিসগাস্টিং। আমাকে তোমার গায়ে মনে হয়? আমি শিক্ষিত মেয়ে, শিক্ষিত মেয়ে। তুমি জানো আমার মাকে কাঁপতে শুরু করবে। কোনো ওঝা তান্ত্রিক নাকি? স্বীকার করছো তুমি ভূত? কোনো ভূত টুত নই আমি। পুরো রাজশাহী শহরের বাদশা আমি। হ্যাঁ, এহ, তুমি বাচ্চা হলে আমি রাজমাতা, শিবকামী দেবী। কি পাকনা ছুরি রে বাবা! তোমার বাড়ি কোথায়? এখানে যে ঘুরছো, তোমাকে ধরে কেলাবে না? একটা চিকচিক বলি, তুমি আমার মায়ের হাতের পাওয়ার জানো না? তুলা ধুনা করে পিটাবে মা আমাকে। আমাকে বলছো কেন? তুমি আর নিজেকে বাচ্চা দাবি করছো। বিচার পেশ করলাম জনাব। হাউ ফানি! বাড়ি কোথায় তোমার? কয় ভাই বোন? মেয়েটা আর কোনো জবাব দেওয়ার আগেই
ওপাশ থেকে শাড়ি পরা চেহারা আঁচলে ঢাকা এক নারীর আওয়াজ ভেসে এলো। যাই গো ভূত, তুমি তোমার গাছের ডালে ফিরে যাও, টাটা। তারপর মেয়েটা আবারও নাচতে নাচতে চলে গেল। স্বামীর তার দিকে এক পলকে তাকিয়ে রইল। বুকটা কেমন ভারী হয়ে আসছে, তবে চোখ ফেটে অশ্রু গড়াচ্ছে না, বের হতে পারে না। স্বামীর সিকান্দার কখনো কাঁদে না, কাঁদতে পারে না, কান্না আসে না, দুর্বলরা কাঁদে। স্বামীর সিকান্দার দুর্বল নয়। কাশেম চলে এসেছে স্বামীরের সাহায্য করতে। স্বামীর তাকে ডাকেনি, তবে কাশেম সাফিনের অর্ডারে এসেছে। সাফিন কড়া হুকুম করেছে স্বামীরের হাতের কাছে থাকতে। শিয়ামও বলে দিয়েছে পরবর্তী নির্দেশনা অনুযায়ী স্বামীর যেন ওই বাচ্চাটাকে না ছাড়ে, এমন ভাবে যেন গা ঢাকা দেয় সাফিনও যেন খবর না পায়। কারণ কার্তিক আরিয়ান সহজে হার মানার লোক না। নাতনিকে খুঁজে না পেয়ে সে নিশ্চয়ই পুরো বাংলাদেশ ঢু মেরে দেবে। তবে সাফিনের প্ল্যান কিছুটা ব্ল্যাকমেলের মতো। স্বামীর আর কাশেম রামচন্ডীপুরের মেঠো পথের মধ্যে দাঁড়িয়েছিল। হঠাৎ রাস্তার ধারে ফুটে থাকা গাঁদা ফুলের ঝাঁক দেখে কাশেম আন মনে বলে উঠল, হায়, আমার শ্যামার বড্ড পছন্দের ফুল রে তুই। কাইসা দেখ, ওই কাইলানির জন্য দিল পোড়ানো বন্ধ কর। ও শালির জন্য এত শোকে মরার কি আছে? দেখিস ওর বিয়া তোর সাথেই হবে। নিজের ব্যক্তিগত মানুষকে নিজের করতে না পারা যন্ত্রণা বুঝেছেন ভাই? বুঝলে এমনে কইরে বলতে পারতেন না আমি তার বিরহে জ্বলে পুড়ে যাইতেছি। এর উত্তরে বাতাসে রে আমি ঘৃণা করি, যে উত্তরের বাতাস আমারে তার কথা মনে করায়, আমার সারা অঙ্গে তার বিরহের সুর বাজায়। আপনি তো তাও ভাবি সাবরে নিজের করতে পারেন। সাহিত্যগিরি মারানি বন্ধ কর, গিয়ে ওই পুরান বাড়ি ঠিকঠাক কর। ওখানেই থাকবো বাচ্চাটাকে নিয়ে। আমি সঙ্গে যাই। দরকার নাই, একটা বাচ্চাই তো। আমি ওকে তুলে সোজা ওই পুরান বাড়ি কালকোঠরিতে চলে যাব। পেছনে যে বাসযোগ্য ঘরগুলো আছে ওগুলোকে সাফ করে দিস। ভাই, আপনি কালকুঠুরিতে মানে কইতে চাইতেছি অন্য কোনো জায়গায় চলবে না? নিজেদের সবচেয়ে সহজ জায়গায় শত্রুদের সবচেয়ে কঠিন ডেরা হয়। আপনার সমস্যা হবে না? না, যা কাজে যা। জি আচ্ছা ভাই। কাশেম চলে যেতে স্বামীর রামচন্ডীপুরের পূর্ব এলাকার এক বাড়িতে ঢুকে পড়ে। বাড়ির চারপাশে বেশ কয়েকজন গার্ড, তবে তাদের চোখ ফাঁকি দিতে তার বিন্দুমাত্র সমস্যা হয়নি স্বামীরের। ঠান্ডা তীরে বাতাস বইছে। বড় বড় হারাম জাদারা যে এমন জায়গায় থাকে তা কল্পনা করা মুশকিল। কার্তিক আরিয়ানের নাতনি এমনভাবেই মধ্যবিত্ত মানুষগুলোর সাথে মিশে রয়েছে যেন সে ওই সকল পরিবারেরই অংশ। রামচন্ডীপুরের নাটোর রাজশাহী মহাসড়কের প্রায় মাঝামাঝি জায়গায় 6 ফ্ল্যাট বিশিষ্ট একটি দালান কোঠা। আলো জ্বলছে চারটেতে। বড় করে চোখ মেলে স্বামীর দেখলো একটা জানালায় কার্তিক আরিয়ানের সেই নাতনি ঝুলে ঝুলে খেলছে, আর সঙ্গে একটা বিড়াল। বাচ্চাটা কিছু সময় নিচের দিকে তাকালো, হয়তোবা স্বামীরকে দেখতে পেয়েছে। তারপর দৌড়ে নিচে চলে এলো। স্বামীর গাছের আড়ালে লুকিয়ে দাঁড়ালে সে নিজেই তার সামনে গিয়ে দাঁড়ালো। ভয় দেখানোর বদলে স্বামীর নিজেই ভীত হলো। অন্ধকারে শিশু বালিকার চোখ দুটি ঝলমল করছে, তার মুখেও মাস্ক, তবে হাতে বেড়াল। বেড়ালটা তাকে পুতুলের মতো করে জড়িয়ে ধরে আছে। স্বামীরের সামনে দাঁড়িয়ে সে জোর করে বলে, ই ধাপ্পা। ও বাপ। স্বামীরের মেজাজটা এবার চটে গেল। নিজে উবু হয়ে বসার বদলে শিশুটিকে কোলে তুলে সামনের একটা টিভির উপরে বসালো। ওই এভাবে কেউ ধাপ্পা দেয়? শালার কইলজা ঢিপ ঢিপ করতেছে। তোমারটা করছে না, কি বলছি যে শালার কলিজা ঢিপ ঢিপ করছে, তোমারটা তো করছে না। আচ্ছা বাচ্চু, আমার সাথে পাকনামি? এখানে কেন এসেছো? ও হ্যাঁ, তাই তো। কথাটা শেষ করার আগেই স্বামীর কায়দা করে তার নাকে রুমাল চেপে ধরলে সে কোনো ছটফটি করে না। চোখে দুষ্টু হাসি রেখে বলে, তোমার মাথায় কি কোপর? কেন? বলদ লোকটা, দেখতে পাচ্ছ না আমার মুখে মাস্ক? তুমি কি আমাকে অপহরণ করতে এসেছো? হ্যাঁ। না, তুমি যদি আমাকে অপহরণ করতে এসে থাকো তাহলে আমি চেঁচাচ্ছি, আর যদি কিডন্যাপ করো তো সাথে যাচ্ছি, মুখ ধরতে হবে না। কি? ইয়েস। কিডন্যাপ
আর অপহরণের তফাৎ কি? যাবে নাকি চেঁচালাম। ঠিক আছে, চল যাই। ভালোই হারামি তুই। ও থামো, পুইটা নিয়ে আসি। এই বলে হাত ঝাঁকি দিয়ে মেয়েটা দৌড়ে ভেতরে চলে গেল। স্বামীরের মাথা জ্যাম পেকে গেল। কি অদ্ভুত বাচ্চা, এলো মাথাটা খারাপ করে আবার চলে গেল। স্বামীরের মনে হলো চালাকি করে সে পালিয়েছে, তবে খেয়াল করলো ও মা বাচ্চাটা আবার ফিরে আসছে। বিড়ালের গলায় দড়ি, নিজের গলায় একটা খেলনা গিটার, চোখে সানগ্লাস আর মুখে ললিপপ। সে তার সবুজ প্লাস্টিকের বেবি সাইকেলে প্যাডেল মেরে সামনে এগিয়ে আসছে। স্বামীর প্রথমে অবাক হলেও তার আজব হুলিয়া দেখে এখন তার হাসতে ইচ্ছে হচ্ছে। অদ্ভুত সেই মানব শিশু সাইকেলে প্যাডেল মেরে মেরে তার সামনে এসে দাঁড়ালো। মাথায় 3 কোনাচি হিজাবও বেঁধেছে। তাকে দেখলে আসলেই হাসি পাবে। স্বামীর এবার উবু হয়ে তার দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, সেজে গুজে বোচকা বুচকি বেঁধে কিডন্যাপ হতে এসেছো? চশমা তুলে সে মাথা নাড়িয়ে হ্যাঁ জানান দিয়ে বলে, এই লোক কিসে বসে কিডন্যাপ করতে এসেছো? গাড়ি। না, এসব গাড়িতে তোলো আর তাড়াতাড়ি চলো, আম্মু এখনই চলে আসবে। তোমার আম্মু বাড়িতে নেই? না, দিদার কাছে গেছে। ওই লুকাও। স্বামীর গাছের পাশ দিয়ে তাকিয়ে দেখলো স্থির চিত্তে এক বোরখা পরা মহিলার সাথে আর একটা মেয়ে। রিক্সা থেকে নেমে বিল্ডিং এর ভেতরে চলে গেল। এই লোক আমি কিন্তু ফেরত গেলাম, তোলে বলছি। তুই কে রে আমাকে অর্ডার করছিস? তেরি মাম্মি। আচ্ছা বাচ্চু, চলো এখন যাই। চল। স্বামীর তার বোচকা বুচকি সাইকেল গাড়িতে তুলে তাকে সামনের সিটে বসিয়ে দিল। গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর গিয়ে একটা ব্রেক কষলো। তারপর কিছুক্ষণ বাচ্চাটার দিকে তাকিয়ে দেখে পাতলা হিসাবে বাতাস আটকাবে না, ঠান্ডা লাগবে ভেবে নিজের মাফলার যেটা গাড়িতেই ছিল সেটা দিয়ে ভালো করে বাচ্চাটার কান মাথা পেঁচিয়ে দিল। সেও তখন বিড়ালটাকে নিজের জামার আড়ালে ঢেকে নিল। দুজনের চেহারাই ঢাকা, একজনের রুমালে আর একজনের মাস্কে। কনকনে ঠান্ডা কুয়াশা ভেদ করে গাড়ি ছুটে চলল রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহীর হলুদ টিউবলাইটগুলোর আলোয় আর কুয়াশার আড়ালে হারিয়ে যাচ্ছে গাড়িটা। কাশেম জানালো সাফিন বলেছে রাজশাহীর সীমানা পেরিয়ে যেতে। কালকুঠুরির ঠিকানা কার্তিক আরিয়ান জানে। কালকুঠুরির সামনে পৌঁছেও স্বামীর গাড়ি দাঁড় করালো না, শুধু মাঝপথে থেকে কাশেমকে তুলে নিল। কাশেম ভূমিকে কোলে তুলে বসতে চাইলে সে আঙ্গুল ঝাঁকিয়ে বলে, এই দামরা লোকটা, যাও পিছে গিয়ে বসো। হ্যাঁ দামরা ম্যাডাম। তো কি বেরি, মেয়ে মানুষকে কোলে নিতে চাও, লজ্জা করে না? ও বাপ, এডি কি জিনিস ভাই? স্বামীর গাল টেনে হাসলো, জিজ্ঞেস করলো, তোর নাম কি বে? সামহা শিকদার ভূমি। কোথাও শুনেছি মনে হচ্ছে। ওয়াও, তোর আমার নামে বহুত মিল। তুই সামহা বাঙ্গি, আমি সামির বাঙ্গি। কাশেম বলে, এডি ভিরান আর এডি ভূমি, কি মিল মাইরে। এই লোক, গাড়ি চালাতে পারো না তো চালাচ্ছ কেন? আমি গাড়ি চালাতে পারি না? না, এমন ঝাঁকানাকা করে কে গাড়ি চালায়? এভাবে দেখাচ্ছ কেন? স্বামীর দুই দিকে মাথা নাড়ালো, গাড়ির স্পিড কমালো। হঠাৎ করে ভূমি আবারও নিজের মধুর মুখটা খুললো। ভাবলাম কিডন্যাপ হবো, সবাই আমাকে নিয়ে টেনশন করবে, আমি এই হ্যান্ডসাম কিডুর সাথে ঘুরে বেড়াবো। কার সাথে এলাম আল্লাহ! আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। আহ ও বাপ ভাই, এডিডি আপনার বেডি ভার্সন সম্পত্তির অর্ধেক হেরে লেখে দিয়েন। কাশিমের কথায় মন দিতে গিয়ে স্বামীরের কনসেন্ট্রেশন সরে যায়। হুট করে কোথা থেকে সামনে একটা গাড়ি চলে আসে। স্টিয়ারিং ঘুরিয়ে হুট করে ব্রেক কষলে সামহা প্রায় ফসকে যায়। স্বামীর তাকে বাহাতে ধরে খেপে গিয়ে বলে, সম্পত্তি তোর পেছনে ভরে দিচ্ছি, সাইয়ার বেটা। সামহার হাত থেকে তার পুই পুই নামের গিটারটা পড়ে গিয়ে ভেঙে যায়। সাথে সাথে সে চিবিয়ে কেঁদে ওঠে। আমার পুই পুই, আব্বু আমার পুই পুই। ইস, একটা খেলনাই তো, চেঁচাচ্ছিস কেন? চুপ করে বস। তুমি চুপ করো, অভদ্র কিটু লোকটা। স্বামীর নিজেই হাঁ করে চেয়ে রইল। কাশেম তাকে সান্ত্বনা দিয়ে বলল, এই যে সামনে থেকে তোমাকে আরেকটা পুই পুই কিনে দেব, একটু চুপ করে মেরি নানি। আব্বু আমার পুই পুই।
স্বামীর এবারে গাড়ি থামিয়ে তাকে ডিকির ওপর তুলে নিয়ে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদে না বাবা, ভুল করে পড়ে গেছে। তোমাকে আবার পুই পুই কিনে দেবো, আচ্ছা? শিশু বাচ্চা কি কখনো কারো ভালোবাসা ভেতর থেকে অনুভব করতে পারে? হয়তো পারে বা পারে না, কিন্তু সামহা কেমন অদ্ভুত করে স্বামীর চোখের দিকে তাকিয়ে কান্না থামিয়ে বলল, সত্যি দেবে? হুম। শাবাশ। কাশেম জিজ্ঞেস করে। এই কিডু মানেটা কি? সামহার আগেই স্বামীর জবাব দেয়, কিডু মানে কিডন্যাপারের শর্ট ভার্সন, বোকা ছোকা। এইটুকু বুঝিস না? কাশেম মনে মনে আওড়ালো, ল্যাংটা কাল থেকে আপনার সাথে থাইকা আইজ পণ্য বাঙ্গি মানেই চিনলাম না, আর তো কিডু। স্বামীর গাড়ির সিট থেকে নিচের ব্লেজার কোটটা তুলে তাকে সযত্নে জড়িয়ে নিল। কাশেম কিছু বলবে তার আগেই স্বামীর সামহার দুই হাত নিচের মুঠিতে জড়িয়ে ধরল। খুবই ঠান্ডা, তার হাত পুরো ফাঁকা, তার উপর শরীরে সোয়েটার নেই, পাতলা একটা সবুজ রঙা টপ আর মাথায় পাতলা সুতির হিজাব। সামহা ডিকির উপর দাঁড়িয়ে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, তুমি খুব ভালো, আর ওই দামড়া মামা পছা। স্বামীর চেহারা তখনও রুমালে ঢাকা। চোখটা মুছে দেওয়ার জন্য স্বামীর যখন সামহার মুখের হাস্যকর মাস্কটা খুলে দিল, হলুদ টিউবলাইটের আলোয় তার চেহারা দৃশ্যমান হতেই স্বামীর শিউরে উঠল। কাশিমও বেশ অবাক হয়ে বলল, ও মাগো, এডি তো রং নাম্বার। কিন্তু স্বামীর স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন গভীরভাবে কিছু চিন্তা করছে। কাশিমের শব্দগুলো হয়তো কর্ণকুহরে পৌঁছলো না। রুমালের আড়ালে শুকনো ঢোক গিলে স্বামীর বলে, তোমাকে একদম আমার মতো দেখতে, বোরকাওয়ালি বেবি। শোনো, লাল শার্টওয়ালা কিটু লোকটা, তোমাকে আমি আব্বু বলে ডাকি। স্বামীর জবাব দিল না। চোখের ঘন পল্লব নাচিয়ে নাচিয়ে বড্ড নজর দিয়ে সামহার চেহারার দিকে তাকিয়ে রইল। হুট করে মনে পড়ে গেল বিয়ের আগের একদিনের কথা। স্বামীর তখন বয়সে কিশোর, কিন্তু সেই বয়সেও তার প্রায় 2 কি 3টি খুনের রেকর্ড হয়ে গেছে। ছোটবেলা থেকেই স্বামীর সিকান্দার কারো হাত ধরে বড় হয়নি। বাস্তবতার স্বার্থের ধুলো গায়ে মেখে অবহেলার মাটিতে গড়াগড়ি খেয়ে বড় হয়েছে। সাফিনের আদেশে শিয়াম আর স্বামীর একবার মীর বাড়িতে গিয়েছিল কেস ফাইল চুরি করতে। তখন ওই বাড়িতে মফিদ উদ্দিনের পরিবার থাকতো ওপর তলায়, আর মেহেদি উদ্দিনের পরিবার থাকতো নিচের তলায়। সবার জানা, তখনকার সময়ে মাহার বাবা জনপ্রিয় অ্যাডভোকেট, যিনি সকল অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে 2 দণ্ড কাঁপতেন না। সুতরাং তার বাড়িতে চুরি করতে যাওয়া কোনো সহজ কাজও ছিল না। কায়দা করে 2 ভাই ফকির সেজেছিল, গরিব বাচ্চা সেজে গিয়ে খাবার চেয়েছিল মাহার মায়ের কাছে। মীর মেহেদি উদ্দিন মানা করেছিলেন তাদের ভেতরে ঢুকতে দিতে। কোমল প্রাণ মায়ের হৃদয় বাধা মানেনি। দুজনকে যখন বসতে দিয়ে তিনি ভেতরে গেলেন, স্বামীন হুট করে দৌড়ে মেহেদির ঘর থেকে ফাইলটা নিয়ে নিচের ঝোলার ভেতর পুরে আবারও শিয়ামের কাছে ফিরে গেল। পেট পুড়ে গিলে আবারও ওভাবেই বেরিয়ে গেল। স্বামীর নিজের হাতের লাঠিটা ভেতরে রেখে গেছিল, তাই আবারও ফিরে গেল। দেখলো একটা মেয়ে সেই লাঠিটা হাতে নিয়ে ঘাটছে। স্বামীর তার ফেরার অপেক্ষা করলেও মেয়েটি ফিরল না। অপেক্ষা না করে সে নিজেই ডাকলো, এই মেয়ে, আমার লাঠি দাও। তুমি তো ল্যাংড়া, লাঠি ছাড়া হাঁটছো কিভাবে? ওভাবেই জিজ্ঞেস করার তুমি কে? আমার নাম মাহদিবা, বাবা দিবা বলে ডাকে। তো? এক্ষুনি বাবাকে বলছি। না, দাঁড়াও, আসলে খুব খিদে পেয়েছিল, তাই একটু খাবারের জন্য মিথ্যা বলেছি। মাহার মায়া হলো। ভেতরে যাবার আগে সে বলল, ও তাহলে ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি তোমাকে আরো কিছু এনে দিচ্ছি। হাতে করে নিজের চকলেট আরো কিছু শুকনো খাবার একটা পলিথিনে ভরে স্বামীরের দিকে এগিয়ে দিল। স্বামীর এক দৃষ্টিতে চেয়ে তার জলচলে চোখ দুটো দেখলো। ঠিক এভাবেই ডান দিকে ঘাড় কাত করে চোখের পাতা নাচিয়ে মাহার সাথে স্বামীরের ওটাই প্রথম দেখা। আমার কাছে টাকা নাই, বদলে কি নেবে? কিছু লাগবে না। ফ্রির জিনিস নেই না। তাহলে আমাকে বিয়ে করো। বিয়ে? হুম। এইটুকু বয়সে বিয়ে কে করে? তাহলে বড় হলে করবে। তোমাকে আর কিছু করতে হবে না, শুধু আমাকে বিয়ে করে নিও। ঠিক আছে। কথা দিচ্ছ? দিলাম, দিবা? মাহা গাল টেনে হাসলো। স্বামীর কিছু সময় তার চেহারাটা পরিদর্শন করে নিজ গন্তব্যে বেরিয়ে গেল। তখনই ঠিক করে রেখেছিল সে তার কথা রাখবে।
তারপর আর কারো দেখা হয়নি দীর্ঘদিন। ঋতু নামের সেই মেয়েটার সাথে আবারও একবার দেখেছিল, কিন্তু চিনতে পারেনি। এই কিরো লোকটা, কি ভাবছো? সামহার ডাকে স্বামীদের ঘোর ভাঙে। কাশেম বলে, ভাই রং নাম্বার তুইলা লইয়াছি, চলেন ব্যাগ যাই। না, তুই রকিরে কল লাগা আর ওদিকে চলে যা, বিনা দরকারে আসবি না। কিন্তু চপ শালা, যা। আর এই যে প্রিটি লিটিল বাঙ্গি, তুমি কি জন্য বোচকা বুচকি বেঁধে কিডন্যাপ হতে এসেছিলে? আর বলো না, বাড়িতে কেউ পাত্তাই দেয় না, সারাদিন একাই পড়ে থাকে, তাই তোমার সাথে ট্যুরে চলে এসেছি। চিন্তা নট, বেশি জ্বালাবো না। কিন্তু আব্বু, বলো মা। আমার শীত লাগছে। চলো আবার রওনা দেই। এই কাইসা, ব্যাগ যা। জি ভাই। কাশেমকে ওখানে রেখেই স্বামীর সামহাকে তুলে গাড়ি স্টার্ট দেয়। এবার সামহা নিজেই দ্বারকোলের উপরে ঢুকে বসে। ছোটখাটো বিড়ালের ন্যায় দেহ মুচড়ে স্বামীরের কলার জড়িয়ে ধরে থাকে। স্বামীরের গলাটা কেমন ভেজা ভেজা অনুভূত হয়। বহুদিনের তৃষ্ণার্ত মরুভূমিতে যেন প্রশান্তির বৃষ্টি নেমেছে। পিতৃত্বের লোভ চড়ে বসেছে মাথায়। মনে মনে ঠিক করেই ফেলেছে ওর বাবা মা যেই হোক না কেন, স্বামীর সামহাকে নিজের কাছে রেখে দেবে। এদিকে বাবু হারিয়ে দিশেহারা মাহা মাহবুব উদ্দিনের সাহায্যে যখন চেক করে সামহাকে স্বামীর সিকান্দার তুলে নিয়ে গেছে, চিন্তায় অভিনয় করেও চিন্তা আসছে না। একটা কন্ট্রাক্ট কিলারের কাছে নিজের বাচ্চা আটক, কিভাবে নিশ্চিন্ত আছেন জানে না। মাহা কপালে হাত চেপে বসে আছে, সে তো গুনগুনিয়ে কাঁদছে। মাহবুব উদ্দিন কপাল ভাঁজ করে বসে আছে। লামু মেঝের দিকে নজর রেখেই বলে, রক্তের টান, কত বহবহ আকর্ষণ ক্ষমতা তার। সারা দুনিয়া গোল ঘুরে সামহার টিপটিপ করে ঠিক তার আব্বুর কাছেই ধরা দিয়েছে। সেতু চোখ মুছে ভয়ার্থ কণ্ঠে আওড়ালো, সামির ভাইজান মুখে কালো মাস্ক পইরা ছিল, তাহলে কি সামহার কোনো ক্ষতি করবে? করবে না। পেছন থেকে এক নুসরাতের আওয়াজ। মাহা ছট করে দাঁড়িয়ে বলে, আপু বলুন না, উনি কি সামহাকে নিয়ে বাড়ি গেছেন? না মাহা, বাড়িও যায়নি, কালকুঠরিতেও যায়নি। আর চিন্তা করো না, আমি শুনেছি সাফিন ভাই হুকুম জারি করেছে বাচ্চার কোনো ক্ষতি না করতে। এমনিতেও স্বামীর বাচ্চাদের ক্ষতি করেন না। আর এই মেয়েটাকে সিয়ারার আব্বু তুলে নিয়ে গেছে। কোথায় রেখেছে জানা নেই, হয়তো এমপি আবু সাফিন সিকান্দার নিজেও জানে না। বাচ্চাটার নাম জানেন? কাবেরী আরিয়ান। মাহবুব উদ্দিন নুসরাতের দিকে তাকিয়ে বলে, একটা জিনিস বুঝতে পারছি না, স্বামীর শিকদার ভিরান কি এখনো বাবুর মুখ দেখেনি? নিশ্চয়ই দেখেছে। সে দূরদর্শী, প্রথম দেখাতেই একটু খটকা লাগার কারণ ভুবি আর ভিরানের চেহারা প্রায় 80% মেলে। এটা হতে পারে ধারণাটা এমন যে মারা গেছে, যার কোনো অস্তিত্ব নেই, সে কি করে হুট করে একটা বাচ্চা সমেত এসে দাঁড়ায়। নুসরাত চেহারায় একটা হাসি ধরে রেখে শান্ত কণ্ঠে বলে, খুব একটা বেশি চমকিত হবে না। বলছেন? বলছি, আপনি কি জানেন সামির কিন্তু 5 বছর আগে মাহার জানাজাই যায়নি। মাঝে মধ্যে বলে ওর কেন যেন মনে হয় মাহা বেঁচে আছে। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার এবার একটা কামব্যাক দেওয়ার টাইম এসেছে। চিন্তা করবেন না, বাবুর ক্ষতি হবে না, কারণ সত্যি এই 5 বছরে স্বামীর শিকদার কোনো বাচ্চার ক্ষতি করে নাই। খবরটা আমি কাসেম হালদারের থেকেই পেয়েছি। দেখাই যাক। স্বামীর গাড়ি দাঁড় করিয়েছে একটা ভাঙাচোরা দেওয়ালের বাড়ির প্রাঙ্গণে। সামহা ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলো, গাড়ি থেকে নেমে স্বামীরের পাশে গিয়ে দাঁড়ালো। স্বামীরের লম্বা কোট মাটি ঘেঁষে যাচ্ছে সামহার ছোট্ট হাইটের জন্য। বয়স 5, তবে দেখে কুট্টি পিঁপড়া মনে হয়। চোখের সানগ্লাসটা নামিয়ে মাথা উঁচিয়ে স্বামীরের দিকে তাকিয়ে, তোমাকে আর আব্বু ডাকবো না। মাত্র 3 ঘন্টায় শখ মিটে গেল? কিন্তু কেন? কারণ তুমি আমাকে এই ভাঙড়ির বাড়িতে এনেছো। এটা তোমার ভাঙড়ি মামার বাড়ি? তাহলে ঠিকই আছে, দুটোই ভাঙড়ি। চলে এসো। সামহাকে কোলে তুলে স্বামীর ভেতরে চলে যায়। বাড়িটা বাহির থেকে দেখতেই ভাঙড়ি, কিন্তু ভেতরে আধুনিকতায় ঘেরা। সামহাকে ডাইনিং টেবিলে বসিয়ে স্বামীর নিজের চেহারার রুমাল খুলতেই সামহা হা করে বলে, ও বাবা, তুমি তো ওই গেছো ভূতটা। এটা সত্যি দামরা মামার বাড়ি, অনেক সুন্দর। তোমার খিদে পেয়েছে? রান্না করতে পারো? তোমার কি মাথা খারাপ? এইটুকু কিউট একটা বেবিকে রান্না করতে পারে?
সে তো আমিও পারি না। ডাল আর চাল ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দাও, সেতুটা এভাবেই করে। বলছো? হুম। ঠিক আছে। স্বামীর সব জিনিসপত্র খুঁজে খুঁজে বের করলো, কিন্তু মাথায় ঢুকছে না কিভাবে কি করে। সামহার নির্দেশ মতো ডাল আর চাল ধুয়ে রাইস কুকারে তুলে দিল। সে যতটুকু জানে সেই হিসেবে খিচুড়িতে পেঁয়াজ, মরিচ, রসুন সব দিতে হয়। একে একে গোটা গোটা পেঁয়াজ, রসুন, মরিচ, সব ধরনের মশলা আর তেল দিয়ে 1 চামচ লবণ মেরে বসিয়ে দিল। সামহা বসে বসে দেখলো হাতে কিছু সময় লাগবে, হতে কিছুটা সময় লাগবে। স্বামীর গিয়ে সামহার মুখ বরাবর চেয়ারে বসে বলল, তুমি আমাকে আব্বু ডাকতে চাও কেন? আব্বুরা ভালো হয়। তোমার আব্বু রাখবে না? বোকা, আমার তো আব্বু নেই। স্বামীর এক প্রকার ভেবে নিল সেতুর স্বামী হয়তো মারা গেছে। ততক্ষণে কাশেম চলে এসেছে, তার ফর্সা চোখে মুখে দৌড়াদৌড়ির ক্লান্তি স্পষ্ট। ওদিকের কি অবস্থা? সাফিন ভাই তো পুরা ক্ষেপে বম। আমি কইছি আপনি হ্যার ছবিটা দেখেন নাই, তাই ভুল হয়েছে। আর আপনি কই আমি জানি না। পুলিশ ওকে খুঁজতেছে না? সে বিষয়ে খোঁজ নেই নাই। হতে পারে এ মাহবুব উদ্দিনের ছুরি ভাই, কারণ যে বিল্ডিং থেকে এরে উঠাইছেন ওইখানে প্রায়দিনই মাহবুব উদ্দিন যায়। তবে সাথে একটা বেডিও থাকে, শাড়ি মাড়ি পইরা, বউ মনে হয়। হতে পারে না, কারণ ওর আব্বু নাই, মানে সেতুর স্বামী নাই। এর জন্যই আপনার আব্বু ডাকতেছে। সামহা তিতিনকে কোলে নিয়ে এসে বলে, এই আব্বু, আমাদের খিদা লাগছে। চলো দেখি খিচুড়ি হয়েছে নাকি। চলো। সামহাকে কোলে তুলে স্বামীর রান্নাঘরে চলে যায়। গন্ধ খুব ভালো ছেড়েছে, কিন্তু যেটা হওয়ার সেটাই হয়েছে। খিচুড়ি নয়, মশলা চুরি হয়ে গেছে। আব্বু, এটা তো খিচুড়ি না, মশলা চুরি হয়েছে। ওয়াক। আমি তো আর রাঁধুনি নই, যা হয়েছে তাই খাও এখন। এই দাম না মামা, যাও বাইরে থেকে খাবার নিয়ে এসো, আমার খিদা লাগছে। কাশেম সাহস করে হো হো করে হাসতে পারে না স্বামীর ভয়ে, কিন্তু খিচুড়িটা দেখে আসলেই সে চরম কষ্টে হাসি সামাল দিয়েছে। স্বামীর কপাল থেকে বাঁচতে এক প্রকার দৌড়ে বাইরে চলে গেল খাবার কিনতে। সামহা বিরক্তিতে নিজের বোচকা টেনে ওখান থেকে 1 প্যাকেট ক্রিম বিস্কুট বের করে খেতে শুরু করে। স্বামীর চকিত হয়ে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, তোমার কাছে বিস্কুট এলো কি করে? লং জার্নি ভেবে তুলেছিলাম, তুমি খাবে? না। ভেবে দেখো, পরে কিন্তু দেবো না। একটা দাও। হুম। দুজনে বসে থেকে বিস্কুট খাচ্ছে। সামহা হঠাৎ বলে, এবার কি দেখছো? আমি তো তোমার মতোই কালো। কোথায় কালো? দেখো ফর্সাই তো। ভাঙলি মামা বলছিল তোমার মতো দেখতে। সেটাই তো দেখছি, কি অদ্ভুত বিক্রিয়া। তুমি পুররা আমার মতো দেখতে। ও। কাশেম চলে এসেছে খাবার নিয়ে। আসতে দেরি হওয়ায় স্বামীর একটু রাগ দেখালো বটে। কাশেম যেই না মাত্র সোফায় বসেছে, সামহা আবার গিয়ে হুকুম জারি করেছে। সামহা ড্যাব ড্যাব করে তাকালো, চোখে মিষ্টি রাগ নিয়ে বলল, আরে এই দামরা মামা। তুমি আবারও আমাকে দামড়া মামা বলছো? বলছি কি চাই? আমার জন্য ডাইপার নিয়ে এসো, যাও। রাতে হিসু করতে উঠি না, নইলে নইলে আমি তোমার কোলের মতো করে দেব। কি? হুম। কাশেম ন্যাকার স্বরে স্বামীর কাছে গিয়ে আওড়ালো, ভাই হ্যারে সরান, নইলে বাঁচতাম না। এই দামরা মামা, তুমি আমার আব্বুর কান ভাঙাচ্ছ? হ্যাঁ বাংতাসি, কি করে নিবিবে? চলো তো আমরা ভাঙ্গি। কথাটা বলেই সামহা গিয়ে কাশেমের পায়ের লোম ধরে জোরসে একটা টান মেরে মারলো দৌড়। স্বামীর হা হা করে হাসতে লাগলো। হ্যাঁ নেন, মজা নেন। আগে আপনি, এখন আরেকটা আমি। কই যাব রে? রাতের বেলা সামহা স্বামীর কোলের মধ্যে ঠুসে বলে, আব্বু চুলে বেঁধে দাও, আম্মু তো চুল বেঁধে দেয়। আমি তো চুল বাঁধতে পারি না। ফোন দেখে বাঁধো। বুদ্ধিটা দারুণ। স্বামীর ফোন বের করে চুল বাঁধার নিয়ম দেখে। সামহার চুল আঁচড়ে তাতে বেনি বাঁধতে থাকে। আগে কখনো এমন কাজ করেনি, তাই প্রথমবারে ততটা ভালো হয়নি। তবে কেউ দেখছে না বা জানছে না বেনির এক একটা প্যাচে কত কাহিনী লুকিয়ে আছে। এক একটা প্যাচ বহন করছে স্বামীর সিকান্দার এর হাতের মায়ায়, যে হাত এখনো অজস্র মানুষের রক্তে রঞ্জিত। চুল বাঁধা শেষে দুজন একসাথে শুয়ে পড়ে। স্বামীর তার পিঠে চাপড় দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। সামহা তার ঘুমের দিকে তাকিয়ে বলে, তোমার হাত অনেক শক্ত। সঙ্গে সঙ্গে স্বামীর হাত থেমে যায়।
হাত সরিয়ে নিয়ে সামহার কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলে, তোমার আম্মুর জন্য চিন্তা হচ্ছে না? হচ্ছে। ফেরত যেতে চাও? না, যদি যাই তবে তুমি আমার আম্মুকে বিয়ে করবে। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।